আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে, এত জোরে মেঘ গর্জন করছে, মনে হচ্ছে বাসটা মনে হয় আমাদের ঘরের উপরই পড়বে। ওমা, বাজ পড়লে তো আমরা মরেই যাব। না রে মা, আমাদের কিচ্ছু হবে না, উপরওয়ালা আছেন তো। চিন্তা হচ্ছে তোর বাবাকে নিয়ে, লোকটা সেই সকালে মাঠে কাজ করতে গেছে, এখনো কোনো খোঁজ নেই। হ্যাঁ তাই তো, বাবাকে তো ভুলেই গিয়েছিলাম। আকাশে এত বিদ্যুৎ চমকাচ্ছে, বাবা এখনো মাঠে কি করছে মা? ওই যা, বৃষ্টি তো চলেই এলো, এখন ফসল কাটার সময়, আর এখনই বৃষ্টি হচ্ছে, না জানি এবারও ফসলের কি হয়। না 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 না, এভাবে তো আর জল বের করা যাবে না। সবার থেকে আমার জমিটা নিচু হওয়ায় প্রতিবারই আমার ফসলের বেশি ক্ষতি হয়। এবার বৃষ্টির যে অবস্থা মনে হচ্ছে, একটা ফসলও ঘরে তুলতে পারবো না। রামু, রামু, রামু রে, রামু। হ্যাঁ রতনদা, বলো। ওরে, এভাবে বৃষ্টির ভেতরে দাঁড়িয়ে কি ভাবছিস রে? বাড়ি ফিরে যা, আকাশটা দেখ, খুব বিদ্যুৎ চমকাচ্ছে রে। ভেবে আর কি করবি ভাই, চল চল চল, বাড়ি চল। কি করব দাদা বলো, প্রতিবারই এ ফসল ও ফসল নানান ফসল লাগাই, কিন্তু প্রতিবারই ফসলের ক্ষতি হয়। কেন জানি আমি ফসল ঠিকঠাক ভাবে বাড়ি নিয়ে যেতে পারি না। কেন হয় আমার সাথে এগুলো? এত ভেবে আর কি করবি রে, যা হবার হবে। সবাই বাড়ি ফিরে যাচ্ছে, চল বাড়ির দিকে যাই, চল চল চল। চিন্তিত মস্তিষ্ক আর অধীর আগ্রহে রমা তার স্বামীর জন্য অপেক্ষা করতে লাগলো। কিছু সময় বাদেই রামু বাড়ি ফিরে ক্লান্ত কণ্ঠে রমাকে ডাকলো। রমা, রমা, ও রমা। ওই তো, মানুষটা মনে হয় এবার ফিরে এলো। মিনা, মিনা, তোর বাবা এসেছে, আমি বাইরে গেলাম, তুই এখানেই থাক। ফিরে আসার সময় হলো তাহলে? বলি এত সময় মাঠে কি করছি রে? আকাশে মেঘেদের গর্জন, আমার তো ভয়ে গা ঠান্ডা হয়ে আসছিল। গামছাটা এনে দাও দেখি। ও মিনা, মিনা রে, তোর বাবার জন্য গামছাটা আনতো মা। নাও বাবা। ইস, তুমি তো ভিজে একেবারে চুপসে গেছো, তোমার তো জ্বরই ধরবে গো বাবা। গায়ের জ্বর দিয়ে আর কি করবো রে মা, মনে তো জ্বরের বন্যা বইছে রে। কি গো, কি হলো বলো দেখি? মাঠের ফসল সব ঠিকঠাক আছে তো? না গো মিনার মা, কিচ্ছু ঠিকঠাক নেই, ফসলের অবস্থা খুবই খারাপ। আমার জমিটা গর্তের ভেতরে হওয়ায় পানি জমেছে বেশি, মনে হয় এবারও ফসল আর ঘরে তুলতে পারবো না গো। কি বলছোটা কি? মহাজনের গলা পর্যন্ত দেনা, কথা ছিল এবার ফসল বিক্রি করে তার দেনার টাকা শোধ করবে। জানি না গো, কিচ্ছু জানি না, আমি কিচ্ছু বুঝতে পারছি না। যদি এভাবে বৃষ্টি চলতে থাকে তবে এবারও ফসলের আশা বাদ দিতে হবে। বিকেল গড়িয়ে সন্ধে নামলো, সারাটা রাত ঝুম বৃষ্টি হলো। পরদিন সকালে আকাশ ছায়া দিয়ে কিছুটা সূর্যের আলোর দেখা মিলল। আকাশ তো পরিষ্কার হয়ে গেছে, মনে হচ্ছে আর বৃষ্টি হবে না। যাক, এ যাত্রায় মনে হয় কিছুটা হলেও ফসল ঘরে আনতে পারবো। সকাল সকাল গিয়ে ক্ষেত থেকে জলটা বের করে দেই। কি গো, সাত সকালে কোদাল হাতে কোথায় চললে? জল খাবার তো মুখে দিয়ে যাও। না গো, এখন জল খাবার আর গলা দিয়ে নামবে না গো, আগে ক্ষেতটা দেখে আসি কি অবস্থা। মিনা, ও মিনা, মিনা রে, মুরগিগুলো ছেড়ে দিয়ে খাবার দে তো, আমি জল আনতে যাব। মা, খাবারটা বাইরে রেখে দাও, আমি হাতের লেখাটা শেষ করেই আসছি।
হায় হায় রে, এটা এটা কি হলো আমার? এ আমার কি সর্বনাশ হলো! হে ওপরালা, তুমি এ কি পরীক্ষা নিচ্ছ আমার? বাড়িতে বউ বাচ্চাগুলো খাবার জন্য এত কষ্ট করে, আর আমি কি তাদের কোনোদিন সুখে রাখতে পারবো না? তাদের কোনোদিন সুখের মুখ দেখাতে পারবো না আমি? আর হাই হতাশ কইরা কি করবি ভাই? সবার ফসল তো কম বেশি ঘরে নিতে পারবো, কিন্তু তোরটা একদমই তো জলের নিচে। এমনে 2 দিন থাকলে ফসল পয়সা যাইবো রে, ফসল পয়সা যাইবো। কি করব বলো ভাই? আমার যে সব শেষ হয়ে গেল, বউ বাচ্চা নিয়ে এবার আমার রাস্তায়ও ঠাঁই মিলবে না ভাই। একটা কাজ কর, জল বাই করার লাইগা লাইন দে ওই রঘুর ক্ষেত দিয়া, সোজা জলটা খালে গিয়া পড়বো। এতে কইরা তোর ফসলটা কিছুটা হইলেও বাঁচবো। হ্যাঁ ভাই, তুমি ঠিকই বলেছ। আমি তাহলে জলটা রঘুদার ক্ষেত দিয়েই বের করি। এই বিপদের সময় ভালো একখানা বুদ্ধি দিলে গো ভাই। এই 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 রামু, কিরে তুই আমার খেতে আইল কাটিস কেন রে? দাদা, আমার জমিটা দেখো, জলে হাবুডুবু খাচ্ছে। আইলটা কেটে জলটা বের করে দেই, আবার ঠিক করে দেব। পাগল নাকি রে তুই? না 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 না, এটা সম্ভব না, কিছুতেই সম্ভব না। দাদা, ফসলগুলো তুলতে না পারলে এবার ভিটে মাটি ছেড়ে যে রাস্তায় থাকতে হবে দাদা। তা তুই রাস্তায় থাকবি না জলে থাকবি সেটা আমি কি করে বলবো? আমার জমির ওপর দিয়ে জল পার করতে দেব না মানে দেব না, এটা আমার শেষ কথা। রামু মন খারাপ করে বাড়ি ফিরে এলো। রামুকে এমন অন্যমনস্ক দেখে রমা তাকে জিজ্ঞাসা করতেই সে সব কথা রমাকে খুলে বলল। তাহলে এবার কি করবে? কিচ্ছু করার নাই গো মিনার মা, কিচ্ছু করার নাই। ওপরালা এখন আমাদের একমাত্র ভরসা। তিনি আমাকে এখন যে পথে নেবে, আমার সেই পথে গতি গো। দেখতে দেখতে 1 মাস পার হলো। জমিদারও তার পাওনা টাকার জন্য সঠিক সময় রামুর বাড়ি হাজির হলো। রামু, এই রামু, এই তুই যে আরামসে শুয়ে আছিস, তোকে যে আমি আমার কাছে যাবার জন্য খবর দিচ্ছি, সেটাই কি তোর কোনো মাথা ব্যথা নেই নাকি? মানে জমিদার মশাই, মিনার বাপ তো খুব অসুস্থ, এই জন্য আপনার সাথে দেখা করতে পারেনি। ও সব বুঝি আমি, সব কিছু টাকা না দেবার ধান্দা। কোনো ধান্দাই কাজ হবে না। কালকের ভেতরে সুদ সমেত আমার সব টাকা বাড়িতে দিয়ে আসবি, না হলে জমিদার মশাই, জমিদার মশাই, এবার তো একটা ফসলও ঘরে তুলতে পারিনি। আপনার ঋণ মনে হয় এবারও আমি শোধ দিতে পারবো না। বেশ, ঋণ শোধ দিতে পারবি না তো কি হয়েছে? তোর রাস্তার ওপারের যে জমিটা আছে না, সেটা আমাকে লিখে দে। না না জমিদার মশাই, ওই জমিটায় আমি ঘর তুলব। এখানে তো নিচু জমি, একটু বর্ষা হলে আর ঘরে থাকা যায় না, বারান্দা পর্যন্ত জল উঠে যায়। আপনি বরং মাঠের ওই জমিটুকু নিন জমিদার মশাই। আরে রাখ তোর মাঠের জমি, গর্ত দিয়ে আমি কি করব? আমার রাস্তার ওপরের জমিটাই চাই। শোন, যে টাকা তুই আমার কাছ থেকে নিয়েছিস তার দ্বিগুণ টাকা দিবি। এ বছর ভালোভাবে চাষবাস করতে পারবি। আচ্ছা, ঠিক আছে জমিদার মশাই, কাল আমি আপনার বাড়ি গিয়ে দলিলে সই করে আসব। ঋণ যখন করেছি শোধ তো করতেই হবে। রামু তার জমিটা জমিদারকে দিয়ে সুদ সমেত সমস্ত ঋণের টাকা পরিশোধ করে দিল। হে কি, তুমি এমন হেলছো কেন?
সব শেষ গো মিনার মা, সব শেষ। বাবার এই একখানা ভালো জমি ছিল, সেটাও আমি রাখতে পারলাম না, সব শেষ। তুমি এত ভেঙে পড়ো না গো, উপরওয়ালা চাইলে আমাদের অনেক কিছু দিতে পারেন। উপরওয়ালার উপর ভরসা রাখো গো, ভরসা রাখো। নাও, টাকাটা তুলে রাখো, অসময়ে কাজে লাগতে পারে। কিসের টাকা এটা? জমিদার দিলেন আমার জমিটার বদলে, রেখে দাও। এবার চাষের কাজটা না হয় এই জমি বিক্রির টাকা দিয়েই শুরু করব। কয়েকদিন পার হলো, রামু মাঠে তার ক্ষেতটা চাষ দিয়ে ফসল রোপণের জন্য ঠিক করতে লাগলো। কিরে রামু? হ্যাঁ রঘুদা, বলো, কিছু বলবে নাকি? ক্ষেত কোপাচ্ছিস বুঝি? তা কি রোপণ করবি এবার? তেমন কিছুই তো ভাবিনি। গনিদা বলেছিল এবার মরিচের দাম নাকি বেশ ভালো হবে, তাই ভাবলাম এবার না হয় মরিচ চাষই করব। এই বেটা গনিও তো সাংঘাতিক কুটিল। কোথায় ভাবলাম এবার শুধু এ মাঠে আমি মরিচ চাষ করব, বেশি করে টাকা হাতিয়ে নেব। তা না, অমনি অমনি একে বলা হয়ে গেছে মরিচ চাষের কথা। আমিও কম না, কিছুতেই এ মাঠে কাউকে মরিচ চাষ করতেই দেব না আমি। কি গো দাদা, কি ভাবছো তুমি? আরে না রে ভাই, তেমন কিছুই ভাবছি না রে। তবে তুই যদি মরিচ চাষ করিস আবারও কিন্তু লস করবি রে। কেন দাদা, আবার আমি লস করব কেন? তুই সারা জীবন সহজ সরলই থেকে গেলি রে। শোন, এটা তোর গর্তের ভেতরের জমি না? জল বাঁধলে তো মরিচ গাছ বাঁচবে না রে। হ্যাঁ, তা তো ঠিক বলেছো দাদা। তাহলে কি চাষ করব আমি? তুই 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 বরং তরমুজের চাষ করতে পারিস, এতে কিন্তু খুব লাভ আছে রে। আমিও ভেবেছি এবার তরমুজের চাষ করব। হ্যাঁ, এটা করলে তো করাই যায়। তুমি একটা ভালো বুদ্ধি দিলে গো দাদা। আমি কালই তরমুজের বীজ এনে রোপণ করে দেব। রঘুর পরামর্শে রামু হাট থেকে তরমুজের বীজ এনে তার ক্ষেতে রোপণ করে দিল। রামু রোজ নিয়ম করে তার তরমুজের ক্ষেতটি খুব যত্ন করে পরিচর্যা করতে লাগলো। দেখতে দেখতে তরমুজের গাছগুলো বড় হয়ে প্রথমে ফুল, পরে ফলের ধরন এলো। এত বড় মাছ! আমি এত বড় মাছের মাথা কোনোদিনও খাইনি বাবা। এজন্যই তো এনেছি রে মা, তোর জন্য এনেছি। আজ পেট ভরে খা। এত বড় মাছ এনেছো? তাহলে কি আমরা বড়লোক হয়ে গেছি বাবা? এখন থেকে কি রোজ মাছ ভাত খেতে পারবো? পাগলি মেয়ে বলে কি, বড়লোক হইনি রে মা। এবার তরমুজ গাছে যে ধরন দিয়েছে, যদি ভালো দামে বিক্রি করতে পারি তবে তোকে রোজ মাছ দিয়ে ভাত খাওয়াতে পারবো রে। কি মজা, কি মজা! আমরাও সীতাদের মতো রোজ মাছ দিয়ে ভাত খাবো। তুমি তো চিন্তায় ভেঙে পড়েছিলে, দেখেছো উপরওয়ালা ঠিকই একটা না একটা ব্যবস্থা করে দিল। এভাবে আরো 2 মাস পার হলো। রামুর ক্ষেতের তরমুজে পাক ধরল। সে তার ক্ষেত থেকে রোজ হাটে বেশ চড়া দামে তরমুজ বিক্রি করতে লাগলো। আর এইটা দেখে রঘু তো হিংসে জ্বলতে লাগলো। ইস, বেটাকে কেন যে সেদিন তরমুজ চাষ করার বুদ্ধিটা দিয়েছিলাম আমি। তরমুজ যদি আমি চাষ করতাম তবে তো আমার বাম্পার ফলন হতো, বাম্পার বাম্পার টাকা আসতো। মরিচের তো কোনো দামই নেই এবার, ধত্তরি ছাই, আর ভালো লাগে না। কি গো রঘুদা, আমার দিকে এমন ড্যাব ড্যাব করে তাকিয়ে কি দেখছো গো? কিছু না রে ভাই, মরিচ তো বিক্রি হচ্ছে না রে। এভাবে দিনরাত বসে থাকতে থাকতে বিরক্তি লেগে যাচ্ছে রে। তোমার বুদ্ধিতে তরমুজ চাষ করে বেশ ভালো লাভবান হলাম গো দাদা। তোমাকে সত্যি মন থেকে ধন্যবাদ। আর হ্যাঁ, বাড়ি যাবার সময় এখান থেকে বড় একটা তরমুজ নিয়ে যেও, কেমন?
পরের দিন সকালে রমার চিৎকারে রামুর ঘুম ভাঙল। ঘুম থেকে সে ছটপট উঠে দেখে চারদিকে অন্ধকার, সাথে বিশাল ঝড়। হঠাৎ আকাশের এই অবস্থা কেন? আমাকে ঘুম থেকে আগে ডেকে দেবে না? সে কখন থেকে ডাকছি, তোমার তো ঘুমই ভাঙছে না। মনে হচ্ছে খুব জোরে বৃষ্টি আসবে। আমার তরমুজের এবার কি হবে? কি আর করার, প্রতি বছরের মতো এবারও সব জলে ভেসে যাবে। না না না, এটা আমি কিছুতেই হতে দেব না। যে কোনো একটা ব্যবস্থা আমাকে করতেই হবে। রামু দৌড়ে তার তরমুজের ক্ষেতে হাজির হলো। তার ক্ষেত থেকে এক এক করে পাকা পাকা দেখে তরমুজ ছিঁড়ে বাড়ি নিতে লাগলো। এইদিকে শুরু হলো মুষলধারে বৃষ্টি। এত তরমুজ দিয়ে কি করবে? এত তরমুজ একদিনে তুলে রাখলে তো নষ্ট হয়ে যাবে। কিচ্ছু হবে না মিনার মা। পানির নিচে ফেলে রাখার থেকে তরমুজগুলো আমার ঘরে থাক, চোখের সামনে দেখলেও শান্তি পাবো। কি পাগলের মতো কথা বলছো তুমি? মাঝে মাঝে তোমার এই বোকাশোকা বুদ্ধি আমার একদম ভাল লাগে না। দুদিন পার হলো, এবারের বৃষ্টি যেন কিছুতেই থামছিল না। আস্তে আস্তে বৃষ্টি যেন আরো বাড়তে শুরু করলো। এভাবে আর বসে থাকা সম্ভব না, কিছু তো একটা ব্যবস্থা করতেই হবে। এই বৃষ্টির ভেতর তুমি আবার কি করবে? এবারের বৃষ্টি মনে হচ্ছে থামবে না। মনে হচ্ছে এবারের বৃষ্টিতে বন্যা হতে পারে। এ কি বলছো বাবা? বন্যা হলে আমরা থাকবো কোথায়? সেই জন্য তো ভাবছি একটা ব্যবস্থা করে রাখতে হবে, না হলে আমরা যে কোনো সময়ে বিপদে পড়তে পারি। কি করবে বাবা? আরো দুদিন দেখি মা, বৃষ্টি থামে কিনা। যদি না থামে তারপর কিছু একটা ভাববো। এভাবে আরো দুদিন পার হলো। বৃষ্টি থামার কোনো নামগন্ধ নেই। গ্রামের চারদিকে পানি আর পানি। এইদিকে রামুর তরমুজগুলো পচতে শুরু করলো। মা বাবা দেখে যাও, তরমুজগুলো পচতে শুরু করেছে। হ্যাঁ মা, আমি কালই দেখেছিলাম। মিনার মা, তুমি সমস্ত তরমুজগুলো কেটে আমাকে খোসা ছাড়িয়ে দাও তো। কেন? তরমুজের খোসা দিয়ে আবার কি করবে? এমনিতেও তো এই তরমুজগুলো পচে যাবে, তাই এই তরমুজের খোসা দিয়ে ভেলা বানাবো। তরমুজের খোসা দিয়ে ভেলা? এই আবার কেমন কথা? এই কথা তো আমার বাপের জন্মেও শুনিনি। বাপের জন্মেও শোনোনি? এবার স্বামীর জন্মে দেখবে গো। সময় খুবই কম, হাত চালিয়ে কাজ করো, হাত চালিয়ে কাজ করো। মা মিনা, আমি বারান্দায় যাচ্ছি, তুই হাতুড়িটা একটু এনে দে রে মা। আচ্ছা বাবা। রামু তরমুজের খোসা দিয়ে ভেলা বানানোর কাজ শুরু করলো। আর কত সময় লাগবে বাবা? এই তো আর একটু বাকি রে মা, আর একটু বাকি। কলা গাছের ফেলার কথা শুনেছি, কলা গাছ তো ভাসে, তরমুজের ফেলার কথা কখনো শুনিনি। আচ্ছা বাবা, এটা কি কলা গাছের মতো ভাসবে? হ্যাঁ রে মা, ভাসবে ভাসবে। আমি তো তেমন করে বানাচ্ছি, বিপদের সময় এটা বেশ কাজে দিবে, বুঝলি রে মা, বেশ কাজে দিবে। অবশেষে রামু তরমুজের ভেলা তৈরি করে ফেলল। এক সপ্তাহের বৃষ্টিতে পথঘাট সব ডুবে মানুষের চলাচল বন্ধ হয়ে গেল। মানুষও ঘরবন্দি হয়ে পড়ল। গ্রামের মানুষ রামুর তরমুজের ভেলা নিয়ে বাজার থেকে তাদের প্রয়োজনীয় জিনিসগুলো আনতে লাগলো। ভাগ্যিস বুদ্ধি কইরা এই তরমুজের ভেলাটা বানাইছি, তা না হইলে আমার করতে কি অবস্থা হইতো। বুঝলে গণিতা, ব্যবহার করতে জানলে কোনো জিনিসই অকেজো নয়। তুই আমাকে ক্ষমা করে দিস রে রামু, আমি তোর কখনো ভালো চাইনি। আমার নিজের লাভের জন্য তোকে মরিচ চাষ করতে মানা করে তরমুজের চাষ করতে বলেছিলাম, আর শেষে কিনা সেই তরমুজই আমাদের গ্রামের সবার উপকারে আসলো। ক্ষমা চেয়ে আমাকে ছোট করো না গো রঘুদা। তুমি তরমুজ চাষের কথা বলেছিলে বলেই তো আমি তরমুজ চাষ করেছিলাম, না হলে তো আর করতাম না। তোমাদের বাড়ি চলে এসেছি, নাও নাও, এবার নামো এবার। একে একে রামু সবাইকে তাদের বাড়ি পৌঁছে দিয়ে বড় দেখে একটা মাছ নিয়ে সেও বাড়ি ফিরে এলো। মা, ও মা, বাবা চলে এসেছে।
দেখো মা, আজ আবারও কত বড় মাছ এনেছি বাবা। হে কি, তুমি এত বড় মাছ কোথা থেকে আনলে? কেন, আমার তরমুজের ভেলা চালিয়ে সারাদিন যা রোজগার করেছি তাই দিয়ে একটা মাছ এনেছি। মানুষ তো আর ফিতে উঠছে না, বুঝেছো? ফিতে উঠছে না আমার ভেলাতে, সবাই টাকা দেয়। সত্যি? হ্যাঁ গো মিনার মা, হ্যাঁ। দেখেছো মা, তুমি শুধু শুধু বাবাকে বকছিলে। আমার বাবার মাথায় কত বুদ্ধি দেখেছো? তরমুজের ভেলা বানিয়ে তাতে আবার রোজগারও করেছে। যে কয়দিন না গ্রাম থেকে পানি নেমে যায় সে কয়দিন তরমুজের ভেলা চালিয়ে সংসারটা চলে যাবে। এরপরে সবকিছু স্বাভাবিক হলে আবারও চাষ শুরু করব, বুঝলে? আবারও চাষ শুরু করব তখন। হয়েছে। যেমন বাপ তেমনি মেয়ে, বুদ্ধির কারখানা। বিপদের সময় ধৈর্য ধরেছিলে বলে ওপরওয়ালা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। না, আর ভাল লাগে না। এই ঘোড়ার ডিমের অভাবে সংসারে সব কাজ নিজেরই করতে হয়। এত কাজ করা যায়? একটা কাজের লোক যে রাখবো সেটাও তো পারি না। কপাল খারাপ বলে আজই চাষার বাড়িতে বউ হয়ে আসতে হয়েছে। মা, ও মা। আরে কি কি হয়েছে? হ্যাঁ, দেখছিস না কাজ করছি? কাজের মধ্যে শুধু ডাকাডাকি। মা, ও মা, আমাকে কটা পেয়ারা পেরে দাও না মা। এই যা তো, যা, মেজাজটা খারাপ করিস না তো। এখান থেকে যা, যা বলছি। তোমার তো সারা দিনই মেজাজ খারাপ হয়ে থাকে, কিছু চাইলেই বকো। কি হয়, দুটো পেয়ারা পেরে দিলে? তুই যাবি এখান থেকে, না হলে এমন মার দেব না। নিজের জ্বালায় বাঁচি না, উনি এসেছেন পেয়ারা খেতে। যা গিয়ে তোর বাবাকে বল তোর জন্য 10টা ঝি চাকর রাখতে, তারাই তোর জন্য পেয়ারা পেরে দেবে। না, তুমি পেয়ারা পেরে দেবে, তোমাকে পেয়ারা পেরে দিতেই হবে। আরে কি মুশকিল, আমার নিজের সতেক যন্ত্রণার মধ্যে আমি আবার পেয়ারা পাড়তে যাবো? এই যা তো, যা, আমার মেজাজটা গরম করে দিস না। আরে কি মুশকিলে পড়া গেল তো, আবার দেখি ভ্যাবাই করে কাঁদছে। এই তুই থামবি নাকি মার খাবি? টুনি, ও টুনি, এই নে মা, তোর জন্য পেয়ারা এনেছি। তুমি অনেক ভালো কাকিমা। মা দেখেছো, কাকিমা আমার জন্য পেয়ারা নিয়ে এসেছে, আর আমি তোমাকে কত করে বললাম, তুমি তো আমাকে পেয়ারা পেরে দিলেই না। থাক টুনি, মায়ের নিশ্চয়ই জরুরি কাজ ছিল, তাই তো মা পেয়ারা পেরে দিতে পারেনি। কাজ না থাকলে ঠিকই পেরে দিত। কাজ ছিল না চাই ছিল, আমি কিছু চাইলেই মা ব্যস্ত থাকি। আমার জন্য মায়ের সময় কোথায়? দিলে তো, আমার মেয়েটাকে আমার বিরুদ্ধে খেপিয়ে দিতে। তুই রেগে যাচ্ছিস কেন ছোট? আমি তো শুধু টুনিকে বোঝাচ্ছিলাম। বোঝাচ্ছিলে না বিষ্ঠা ছিলে, সেটা আমি ভালো করেই দেখেছি। আমি পেয়ারা দিতে পারছিলাম না, সেই সুযোগ বুঝে তুমি ঠিক পেয়ারা নিয়ে এলে। সুযোগের কিভাবে ব্যবহার করতে হয় তা তোমার থেকেই শেখা উচিত। এইসব তুই কি বলছিস ছোট? এগুলো আমি অনেক আগেই পেরে রেখেছিলাম টুনিকে দেব বলে। পেয়ারা দিতে এসে দেখি টুনি পেয়ারার জন্য কাঁদছে। এইসব আগে থেকে তো আমি কিচ্ছু জানতাম না, বিশ্বাস কর। থাক থাক, হয়েছে হয়েছে, এখন আর ভালো সাজতে হবে না। নিজের তো ছেলেপুলে নেই, এখন আমার মেয়েটার মাথা খাওয়া হচ্ছে। শোনো, কোনো লাভ হবে না, বুঝেছো? আমার মেয়েটাকে মিথ্যে আদর দেখিয়ে ভেবেছো আমার বিরুদ্ধে খেপিয়ে দিতে? আমি সেটা কখনোই হতে দেব না। সি ছোট, এসব তুই বলছিস কি? যা বলছিস তা বুঝে শুনে বলছিস তো? আমার নিজের ছেলে মেয়ে নেই, তাই টুনিকে নিজের মেয়ে মনে করি। আমার ভালোবাসা মিথ্যা না, আমার ভালোবাসায় কোনো খাদ নেই, আর আমি কখনো চাই না টুনি তোর কাছ থেকে দূরে সরে যাক। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। তুমি কি চাও না চাও সেটা আমি খুব ভালো মতোই বুঝেছি। আমার কানে আর পট্টি পরাতে হবে না। আমি মনে হয় দুধের শিশু, কিছু যেন বুঝি না, সত্য সব।
হে সৃষ্টিকর্তা, আর কেউ বুঝুক না বুঝুক, তুমি তো বুঝো আমার মনের কথা। তুমি তো জানো আমার মনে কি আছে। আমি টুনিকে কত ভালোবাসি সেটা তো তুমি জানো। নাও খাও, খেয়ে আমায় উদ্ধার করো। কি ব্যাপার, তোমার এমন মেজাজ খিচকে আছে কেন গো? আমার কপালে তো আর সুখের অন্ত নেই, তাই দিনরাত অমন মেজাজ করে থাকি। আরে বাবা, কি হয়েছে সেটা তো বলবে। পুরো ঘরের কাজ আমায় একলা করতে হয়। তোমার আয় রোজগারের যে অবস্থা, একটা কাজের লোকও তো রাখতে পারি না। গোটা একটা ঘরের কাজ কি কম কাজ? আগে যখন আমরা সবাই একসাথে ছিলাম তখন তো ভাবি তোমার কাজে সাহায্য করত। তুমি আলাদা থাকতে চেয়েছিলে, তাই আলাদা থাকার ব্যবস্থা করেছি। এখন দেখেছো, একসাথে থাকাটাই ভালো ছিল। ভাবি আর তুমি মিলেমিশে কাজ করতে, তাহলে তোমাকে আর এখন কষ্ট করতে হতো না। হয়েছে হয়েছে, তোমার ভাবির কথা আর বলো না। আলাদা থেকেই তো এই অবস্থা, আর একসাথে থাকলে তো আমার মেয়েকে আমার কাছ থেকে কেড়ে নিয়ে যেত। মানে কি বলছো এসব? ভাবি কেন টুনিকে তোমার কাছ থেকে কেড়ে নিয়ে যাবে বলো তো? যেভাবে বিষ ঢালে আমার মেয়ের কানে, আমার মেয়েটাকে আদর দিয়ে ভুলিয়ে সবসময় এটাই বোঝাতে চাই যে আমি আমার মেয়েটাকে একদম আদর করি না, আমি খারাপ আর সে ভালো। আরে তুমি হয়তো ভুল বুঝছো। ভাবি এমন কি করেছে যে তুমি এসব ভাবছো? ভাবি তো টুনিকে নিজের সন্তানের মতো ভালোবাসে। বেচারির ছেলে পুলে নেই তো তাই। এইসব বলেই তো তোমরা সবাই তার পক্ষ নাও। তার ছেলে পুলে নেই তো কি হয়েছে? আদর করে আমার মেয়েটার মাথা খাবে? মেয়েটার চোখে আমায় শত্রু বানিয়ে দিচ্ছে। আচ্ছা ঠিক আছে, রাখো সব কথা। এসব কথা শোনার সময় আমার এমনিতেও নেই। আমার মাথায় অনেক চিন্তা। ফসল বোনার সময় হয়ে এসেছে। গতবারের মতো যদি এবারও ফলন ভালো না হয় তাহলে খুব বিপদে পড়ে যাব। তাও ভাগ্য ভালো, ভাইজান কিছু সার কিনে সাহায্য করেছিলেন। তা না হলে তো ফলন যা ইচ্ছে তাই হতো। তোমার ভাইজান তো সাহায্য করবি, তুমি তো আর চালাকি বুঝো না, তাই বুঝতে পারছো না তোমার ভাইজান তোমার চোখে কি পট্টি পরিয়েছে। মানে কি বলছো এসব তুমি? তোমার ভাইজান নিজে ভালো জমিটা নিয়ে তোমাকে বাজে জমিটা দিয়েছে, এখনো বুঝতে পারছো না? তোমার কথাবার্তার কোনো মাথা মুন্ডুই নেই। ভাইজান কেন এই কাজ করতে যাবে? আর এ কাজ করবেই বা কিভাবে? ওই জমি তো বাবাই আমাদের দুভাগ করে দিয়ে গেছে গো। দুভাগ করে দিয়েছেন, কোনটা কার ভাগে সেটা তো বলে যাননি। এখানেই তোমায় বোকা বানিয়ে ভাইজান ছক্কা মেরেছেন। তুমি শুধু শুধু ভুল ভাবছো। ভাইজান এমন কাজ করতেই পারে না। মোড়ল মশাই এই কাগজটা দিয়ে গেছেন, তোমার জমির কাগজ এটা। বাবা নাকি তার কাছে রেখে গিয়েছিলেন। এবার দেখো এখানে কি লেখা আছে। কাগজে লেখা আছে দক্ষিণ দিকের জমিটা ভাইজান নিয়েছেন আর উত্তর দিকের জমিটা আমাকে দিয়েছেন। এইবার বুঝেছো, ওই দক্ষিণ দিকের জমিটা ভালো ছিল, সেটা তোমার ভাইজান চালাকি করে তোমাকে উত্তরের বাজে জমিটা দিয়েছে, আর এর জন্যই তোমার ফলনের এই অবস্থা। কি বলছো তুমি? ভাইজান এমন কাজ করতেই পারে না। ভাইজান তার জমির জন্য প্রচুর খাটুনি খাটে, তাই তার ফসল ভালো হয় গো। ওসব সব নাটক। উনি এমন কাজ যে করেছেন তা তো কাগজপত্রে লেখা আছে। উত্তর দিকের জমিটা ভালো হলে উনি নিজে কেন নেননি সেটা? তার জমিতে তো ঠিকই ভালো ফসল হচ্ছে, আর তোমার জমির ফসলের এই হাল কেন? এবার নিজেই যাচাই করো আমি মিথ্যে কথা বলছি কিনা। কিন্তু এখানে আবার কিন্তু কি? ভাইজান নিজে ভালো জমিটা নিয়ে তোমাকে বাজে জমি গছিয়ে দিয়েছেন। এখন করো ওই বাজে জমিতে ফলন করো ভালো করে। কখনো ভাইজানের ফলনের মতো ভালো ফলন হবে না তোমার। দুটো সারের বস্তা দিয়ে উনি মনে করেছেন উনি খুব উপকার করে ফেলেছেন, এইদিকে তোমার এত বড় ক্ষতি করে রেখেছেন উনি। না, এ ব্যাপারে তো ভাইজানের সাথে কথা বলতে হয়। আমাকে অবশ্যই জানতে হবে সবকিছু। হ্যাঁ হ্যাঁ তাই বলো, আমি তো পরের মেয়ে, কিছু বললেই তো দোষ হয়ে যাবে। যা বলার তোমাকেই বলতে হবে। দেখো তো আলেয়া, টুনির জন্য এই জামাটা এনেছি, কেমন হয়েছে? টুনির কি পছন্দ হবে?
কই দেখি দেখি কেমন জামা এনেছো। এইটা তো একটা নীল জামা, কিন্তু টুনি তো বলেছিল লাল জামা আনতে। আচ্ছা তাই নাকি? তাহলে ভুল হয়ে গেছে মনে হয়। আর এই যে টুনির জন্য চুড়িও এনেছি গো। লাল চুড়ি এনেছো? কিন্তু টুনি তো বলেছিল লাল চুড়ি আনতে। আমি নিজেই তো ডজন খানিক কিনে দিয়েছি। না, তোমাকে নিয়ে আর পারা গেল না। বলি এইটা করো তো ওটা করো না। যাকগে, জালালের জমির জন্যে লাল শাকের ভালো বীজ খুঁজে পেয়েছো নাকি সেটাও ভুলে গেছো? না না, সেটা মনে আছে। ভালো বীজ আমি ঠিকই খুঁজে বের করেছি। যাক, তাও তো একটা কাজ ঠিক মতো করেছো। ওর জমির জন্য ভালো বীজ আর সারের ব্যবস্থা করতে হবে, তা না হলে। আরে ছোট, তোরা হঠাৎ এই সময়? বস বস। জালাল, জমিলাকে নিয়ে এসেছিস, ভালো হয়েছে। জমিলা, আমি টুনির জন্য নতুন জামার চুড়ি এনেছি। একবার তুমি দেখো তো কেমন হয়েছে। আমার মন বলছে নিশ্চয়ই পছন্দ হবে। চুপ করো তো, একে তো ভুলভাল রঙের জামা চুড়ি এনেছো, আবার বক বক করে ওদের মাথা ধরিয়ে দিচ্ছ। ওরা কি বলতে এসেছে সেটা তো শোনো আগে। ছোট, বস তোরা। না ভাবি, আমরা বসবো না। আমরা একটা জরুরি ব্যাপার নিয়ে আলাপ করতে এসেছি। কি জরুরি ব্যাপার শুনি? কই বলো, ভাইজানকে কি বলতে এসেছো? মানে ভাইজান, কাগজে দেখলাম তুমি দক্ষিণ দিকের জমিটা নিয়েছো আর আমাকে উত্তর দিকের জমিটা দিয়েছো। কিন্তু কেন ভাইজান? আমাকে দক্ষিণ দিকের জমিটা কেন দাওনি তুমি? আরে জালাল, শোন শোন, সত্যি কথা হচ্ছে দক্ষিণ দিকের জমিটা ভালো না, উত্তর দিকের জমিটা ভালো। বাবা আমাকে বলে গিয়েছিলেন, আমি ভালো জমিটাই তোকে দিয়েছি রে। শুধু শুধু মিথ্যা কথা কেন বলছো ভাইজান? আমি মিথ্যা বলছি? তুই এসব কি বলছিস ভাই? মিথ্যা না তো কি? উত্তর দিকের জমিটা ভালো হলে আমার ফলন ভালো হয় না কেন? আর তোমার জমিতে সব সময় ভালো ফলন হয়, এর কারণটা কি তুমি আমাকে বলো তো, বলো তুমি আমাকে। আরে বোকা, কারণ আমি অমানসিক পরিশ্রম করে দক্ষিণ দিকের জমিটাকে এ পর্যায়ে এনেছি, তাই এই জমিতে এখন ভালো ফলন হচ্ছে। আর তুই সেভাবে পরিশ্রম করিস না, আমি সেটা জানি। তোর যা ফলন হয় সেটা তোর জমির মাটির গুণেই হয় রে। আমি অত শত বুঝি না। উত্তর দিকের জমি যদি এতই ভালো হয় তাহলে সেটা তুমি নাও, আমাকে দক্ষিণ দিকের জমিটা দিয়ে দাও, তাহলেই তো হয়ে যায়। জালাল, তুই বুঝতে পারছিস না রে জালাল, তুই বুঝতে পারছিস না। আরে আমি কিছুই বুঝতে চাই না। আমার দক্ষিণ দিকের জমিটা চাই। আমাকে দক্ষিণ দিকের জমিটা দিয়ে তুমি উত্তর দিকের জমিটা নেবে, এটাই আমার শেষ কথা। এই জামিলা, চলো চলো। কই গো জামিলা, কোথায় তুমি? বাজারের ব্যাগটা দাও, জলদি বাজারে যেতে হবে গো, বেলা হয়ে গেল। তাজা মাছ পাবো না বেলা হয়ে গেলে। এই নাও তোমার বাজারের ব্যাগ, আর ভালো দেখে মাছ নিয়ে আসবে কিন্তু। আনবো আনবো, তুমি কোনো চিন্তাই করো না। আজ দেখে শুনে ভালো মাছই নিয়ে আসবো গো। আরে মোড়ল সাহেব যে, আসুন আসুন, বসুন বসুন। না জালাল, আমি বসতে আসিনি, আমি একটা জিনিস দিতে এসেছি তোমাকে। এই যে নাও। এটা কি? দুলাল আমার কাছে দিয়েছে, বলেছে তোমাকে দিতে। ওরা স্বামী স্ত্রী মিলে কোথায় গেল বলো তো? দুজনকে দেখে মনে হলো ওরা যেন অনেক দিনের জন্য কোথাও চলে যাচ্ছে। কি বলছেন মোড়ল সাহেব? ভাইজান ভাবি চলে গেছেন? কোথায় গেছেন? সে কি কথা, তুমি দুলালের ভাই হয়ে তুমি সেটা জানো না, আর তুমি আমাকে বলছো দুলাল কোথায় গেছে? না তো, আমি তো জানি না। ভাইজান আমাকে কিচ্ছু বলে যাননি। জালাল, আমরা চলে যাচ্ছি। আমার দক্ষিণ দিকের জমিটা তোকে দিয়ে গেলাম, ভালো থাকিস। ভাইজান আমাকে দক্ষিণ দিকের জমিটা লিখে দিয়ে চলে গেছে? আরে তাহলে তো ভালোই হয়েছে,
আমাদের কপাল এমনিতেই খুলে গেল। দুটো জমি তাহলে তোমার। ওনাদের তো ছেড়ে পুড়ে নেই, আর কতই বা লোক ঠকাবে। তাই হয়তো তোমাকে জমিটা দিয়ে উনি চলে গেছেন। আমরা এক কাজ করব, তোমার উত্তরের জমিটা বিক্রি করে দিয়ে তার দিয়া দক্ষিণের ভালো জমিটায় ফসল চাষ করব। কি বলো? কি বললে তোমরা? উত্তর দিকের জমিটা বিক্রি করে দেবে? করো করো, ওটা বিক্রি করলে আমিই কিনে নেব। এত ভালো জমি হাতছাড়া করা কোনোভাবেই যাবে না। ভালো জমি মানে কি বলছেন? আমরা তো জানি দক্ষিণ দিকের জমিটা ভালো। আরে না না, কি বলছো? ওই জমিটা ভালো না। সে তো দুলাল অনেক বেশি পরিশ্রম করেছিল বলেই জমিটায় ভালো ফলন হচ্ছিল। ভালো হচ্ছে উত্তর দিকের জমিটা। তোমার বাবা তো ভাগ করে তোমাকে দক্ষিণ দিকের জমিটা দিতে চেয়েছিল, কিন্তু তোমার ভাই দুলাল চেয়েছিল তুমি ভালো জমিটা পাও। তার কথাতেই উত্তর দিকের জমিটা তোমাকে দেওয়া হয়েছিল গো। কি বলছেন আপনি? আর আমরা কিনা না জানি কি ভেবেছিলাম। হ্যাঁ, বুঝলে জালাল, দুলালের মতো ভাই হয় না। সে সব সময় এটাই ভাবতো কি করে তোমার ভালো হবে। যাকগে, তুমি উত্তরের জমিটা বিক্রি করলে আমাকে অবশ্যই জানাবে। আমি বেশ ভালো দাম দিয়ে কিনে নেব। আর কারো কাছে বিক্রি করো না কিন্তু। আমি কি করেছি? নিজের ভাইকে এতটা অবিশ্বাস করেছি। ভাইজান না জানি মনে কত কষ্ট পেয়ে চলে গেছেন। আমি যা করেছি তা ক্ষমার অযোগ্য অপরাধ। আরে অত ভাবছো কেন? জমি দিয়ে ওনারা করবেনই বাকি। ওনাদের কি আর ছেলে পুলে আছে? তোমাকে দিয়ে গেছেন, এখন তুমি কাজে লাগাতে পারবে। আমার তো খুব খুশি লাগছে জানো। চুপ করো কাল নাগিনী। আজ তোমার জন্যই আমি আমার আপন ভাইকে হারিয়েছি। বিষ আসলে ভাবির মনে ছিল না, বিষ ছিল তোমার মনে। মানে কি বলছো কি তুমি এসব? আমার মনে বিষ থাকবে কেন? আমি তো শুধু তোমার সংসারের ভালো চেয়েছিলাম। চুপ করো। আপন জনদের দূরে সরিয়ে দিয়ে তুমি সংসারের ভালো চেয়েছিলে, তাই না? তোমার মন মানসিকতা যে কত জঘন্য আমি এখন সেটা ভালো মতোই বুঝতে পেরেছি। ভাইজান ভাবি আমাদের কত ভালোবাসতেন, আর তুমি তাদেরকে কত অপমান করেছো। আমি 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 পর্যন্ত তাদের সাথে আমি খারাপ ব্যবহার করেছি। আমি আসলে বুঝতে পারিনি। আমি ভেবেছিলাম ওনারা নিজের স্বার্থের জন্য আমাদের ব্যবহার করেছেন। যে স্বভাবে যেমন সে অন্য কেউ তাই মনে করে। এখন দেখেছো তো কে স্বার্থপর? না, যেখানে আমার ভাই ভাবি নেই সেখানে আমিও থাকবো না, আমিও চলে যাব। ওগো ওগো, তুমি আমাদের ফেলে যেও না। আমাদের কি হবে এখন? টুনির কি হবে? আমরা তোমাকে ছেড়ে কি করে থাকবো বলো? তোমার কাছে তো মানুষের কোনো মূল্যই নেই। আমি না থাকলেও তোমার কিছু যায় আসে না। তুমি ঠিকই ভালো থাকবে, কিন্তু যে জায়গা থেকে আমার ভাইজান আর ভাবি চলে গেছে সে জায়গায় আমি কিছুতেই থাকতে পারবো না। আমার ভাইজান আর ভাবিও আমার আপনজন। তাদের ছেড়ে আমি কি করে থাকবো? আমাকে যেতে দাও জামিলা, আমাকে যেতে দাও। না, তুমি যেও না। তুমি চলে গেলে আমাদের কি হবে? আমি আমি কথা দিচ্ছি, আমি যেখান থেকে পারি ভাইজান আর ভাবিকে খুঁজে নিয়ে আসবো। তাদের কোনো অযত্ন হতে দেব না। এখন আর সে সুযোগ নেই। ভাইজান ভাবি এখানে আর আসবেন না, কখনোই আর আসবেন না। আমি আমার ভাইজানের অভিমান জানি। আমাকে যেতে দাও জামিলা। না না, তুমি যেও না। শোনো, আমার কথা তো শোনো। ভাইজান ভাবি, ওগো ওগো, ভাইজান আর ভাবি এসেছে। ভাইজান ভাবি, তোমরা কোথায় গিয়েছিলে? কোথায় গিয়েছিলে তোমরা? কি গো আলেয়া, আমি বলেছিলাম না আমরা চলে গেলে দেখবে জালাল অনেক কষ্ট পাবে। দেখো ওরা কেমন অস্থির হয়ে যাচ্ছে। জালাল ভাই, আর অস্থির হোস না, আর অস্থির হোস না। ভাইজান ভাবি, তোমরা আমাদের ওপর রাগ করে চলে গিয়েছিলে। আমি তো ভেবেছিলাম আর কখনোই তোমাদের খুঁজে পাবো না। রাগ না করে খুব অভিমান হয়েছিল রে, যে ভাইয়ের ভালোর জন্য আমি সবকিছু করতে পারি
সেই কিনা আমাকে এভাবে অবিশ্বাস করলো, তাই খুব অভিমান হয়েছিল রে। হ্যাঁ, তোমার ভাই মনে খুব কষ্ট পেয়েছিল জালাল, তাই আমরা ঠিক করেছিলাম তোমাদের জমিটা লিখে দিয়ে কাউকে কিছু না বলে অনেক দূরে চলে যাব। কিন্তু টুনি মায়ের জন্য মনটা এত খারাপ লাগছিল, ওকে আর দেখতে পারবো না এটা মানতেই পারছিলাম না। তোর ভাবি আবার তার ওপর টুনির জন্য এমন কান্নাকাটি শুরু করলো। থাক না ওসব কথা জালাল, তুমি দুটো জমি নিয়ে নাও, আমাদের কিচ্ছু লাগবে না। শুধু টুনিমাকে আমাদের চোখের সামনে দেখলেই আমরা খুশি। না ভাবি না, টুনি আপনাদের চোখের সামনেই থাকবে, তবে একটা শর্তে। শর্ত না মানলে আমি টুনিকে নিয়ে বাপের বাড়ি চলে যাব। না না, ও কাজ করো না। কি শর্ত বলো, আমরা সব শর্ত মানবো। ভাইজান, বাবা আপনাকে উত্তর দিকে জমিটা লিখে দিতে চেয়েছিল, আপনি সেটাই নেবেন, আর দক্ষিণেরটা আপনার ভাইকে দেবেন। আপনার ভাইয়ের তো একটু কষ্ট করা প্রয়োজন, সবকিছুতে আপনি তাকে সাহায্য করলে আপনার ভাই তো কিছুই শিখবে না। আপনি দক্ষিণের জমিটাই ওকে দেবেন এবং ওকে চাষবাস শেখাবেন। আচ্ছা ঠিক আছে, কিন্তু জালাল এত কষ্ট কেন করবে? দক্ষিণের জমিটা তো খুব ভালো না, বরং ওটা আমিই নেই না। ভাইজান, তুমি কি আমাকে একদমই কষ্ট করতে দেবে না? শুনলে না টুনির মা কি বললো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তাই হবে। আর একটা কথা, কি জমিলা, বলো। আপনারা আমাদের ক্ষমা করে দিন, আমরা অনেক অন্যায় করেছি, বিশেষ করে আমি তোমাদের সাথে কত খারাপ ব্যবহার করেছি ভাবি, আমাদের ছেড়ে কখনো যেও না তোমরা। আরে না না, কি বলছো? তোমরা ক্ষমা চাইছো কেন? তোমরা আমাদের ছোটরাও মনে একটু একটু ভুল করতেই পারে, আমরা ওসব কিছু মনে রাখিনি।